আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়। এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান সময়ের সাথে দেখার জন্য প্রিয় দর্শক, আমরা সবাই অপেক্ষায় প্রহর গুনছি। আর মাত্র কয়েক ঘন্টা বাকি বাংলাদেশের দুটি প্রধান শহরে, অর্থাৎ বাংলাদেশের রাজধানী এবং আরেকটি চিটাগংকে আমরা বলে থাকি অনেকাংশে রাজধানী, অবশ্য সেটা বন্দর নগরী। সেই দুটি প্রাণ কেন্দ্রের নির্বাচন, মেয়র নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সকাল 8টা থেকেই ভোট শুরু হবে। জানি না কেই হবে সেই রাজধানীর চিটাগংয়ের কান্ডারি অথবা রাজধানী ঢাকার কান্ডারি। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে চারজন সম্মানিত অতিথি, বিএনপি এবং আওয়ামী লীগ থেকে, যারা এখানে বসে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকেন। এবং আমরা আশা করি যে এই নির্বাচনের মাধ্যমে এমন একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ডেমোক্রেসি এবং প্রত্যেকটি জিনিস, বিশেষ করে যে রাজনৈতিক প্রতিহিংসার যে কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা অবশ্যই বন্ধ হয়ে যাবে যদি আমাদের ভোটের পদ্ধতি এবং ভোট গ্রহণ এবং সেটা যদি নিরপেক্ষ হয়। আমরা আশা করব সেটা নিরপেক্ষই হবে। আর এই বিষয়ে কথা বলার জন্যই আমরা স্টুডিওতে চারজন সম্মানিত দিতে। এবং আমরা আরেকটা কথা বলতে চাই যে গত অনুষ্ঠান ছিল আমাদের আসলে আবেগের একটি অনুষ্ঠান ছিল, আমাদের অনুভূতির একটা অনুষ্ঠান ছিল, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা এখন পর্যন্ত, আমরা এই স্টুডিও থেকে বলতে চাই, এখন পর্যন্ত এর সুষ্ঠু সমাধান আমরা পাইনি। তাই আমরা এখান থেকে চারজন এবং আমি বা আমরা সবাই যারা বাংলাদেশি, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের আমিত্বকে ভালোবাসে, আমরা আবারও বলতে চাই, প্লিজ আমরা দেখতে চাই যে বর্তমান সরকার, বিরোধী দল, প্রত্যেকটি দল একত্রিত হয়ে ওই সব নরপিসারদের ধরে ফেলবে, বের করবে, শাস্তি দেবে। কারণ এটা শুধুমাত্র দলীয় কোনো ঘটনা না, এটা হচ্ছে বাংলাদেশের আমিত্বের একটি প্রশ্ন। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি, প্রক্টর এবং আমাদের সরকারি দল, বিরোধী দল, প্রত্যেকটি দলকে আবার অনুরোধ করব, প্লিজ, এটা আমাদের আমিত্বের প্রশ্ন, এটাতে অ্যাটলিস্ট চুপ থাকা উচিত না। আমরা চাই যে আগামী অনুষ্ঠান করার আগে অবশ্যই আমরা শুনবো, জানবো, দেখব যে ওই নরপিচাসরা যারা আমাদের বোনদেরকে লাঞ্ছিত করেছিল, আমাদের মায়েদেরকে লাঞ্ছিত করেছিল, তাদেরকে ধরা হবে, উপযুক্ত শাস্তি দেওয়া হবে, যাতে করে আগামী পহেলা বৈশাখ, আগামী পহেলা জানুয়ারি আমরা সবাই ভাই বোন, মা বাবা একত্রে আমরা যাতে উদযাপন করতে পারি। এটাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশের রাজনীতিবিদরা, সরকার এই ভূমিকা পালন করবে। আমি আশা করব আগামী অনুষ্ঠানে আবার সূচনা লগ্নে এই কথাই বলতে আমি পারবো বলে বিশ্বাস করি। আমি পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আর চারজন অতিথিকে আমাদের সাথে, যারা সিটি নির্বাচন নিয়ে কথা বলবেন। প্রথমেই আমার ডানে হচ্ছেন মিস্টার MDE হক, উনি হচ্ছেন কালচারাল সেক্রেটারি, আওয়ামী আইনজীবী পরিষদ ইউকে। এবং এরপরেই হচ্ছেন ডক্টর শাহনেওয়াজ, উনি হচ্ছেন অ্যাডভাইজার ইউকে আওয়ামী লীগ। এবং আমার বামে হচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, এক্স ল সেক্রেটারি ইউকে বিএনপি। এবং আমার বামের গেস্ট হচ্ছেন ডক্টর মুজিবুর রহমান, অফিস সেক্রেটারি ইউকে বিএনপি, এবং উনি একজন কলামিস্ট। আমি যে বিষয়ে আজ আমরা কথা বলবো, আবার আমি বলে দিচ্ছি যে আমরা আর কয়েক ঘন্টা পরেই আমরা দেখতে পাবো বাংলাদেশের প্রধান দুটি প্রাণ কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ভোট গ্রহণ। এ বিষয়ে কথা বলার জন্য আমি প্রথমে যাচ্ছি ডক্টর মুজিবুর রহমান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। অবশ্যই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আর কয়েক ঘন্টার জন্য যে শুরু হবে ভোট। অবশ্যই বাংলাদেশের 16 কোটি মানুষ তাকিয়ে আছে এই ভোটের গ্রহণের পদ্ধতির দিকে, এবং কে উইন করবে, কে হবে আমাদের নগর পিতা, কে হবে আমাদের ঢাকা সিটির দুজন কর্ণধারের হবে কারা, এ বিষয়ে। তো ভোটের ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি? কয়েক ঘন্টা পরে যে ভোট শুরু হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আজকে অনুষ্ঠান দেখছেন সকল দর্শক সবাইকে জানাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, কালকে বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হয়তো আরও কয়েক ঘন্টার মধ্যে, যেহেতু আমাদের টাইম ডিফারেন্সের কারণে আমরা হয়তো রাত্রে হলে ওখানে ভোট গ্রহণ শুরু হবে, সকাল 8টায় শুরু হবে। তবে ভোট গ্রহণটা আপনারা সবাই জানেন গত কয়েকদিনের ঘটনা এবং আওয়ামী লীগের অতীত ইতিহাস এবং সমসাময়িক ঘটনাবলী, যে আমরা আশঙ্কিত যে একটি নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা। কারণ এটা হচ্ছে একটা স্থানীয় সরকার ইলেকশন। এই স্থানীয় সরকার ইলেকশনটা বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট
আন্দোলনের একটা অংশ হিসেবেই এই ভোটে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করার মাধ্যমে আওয়ামী লীগের বাংলাদেশের যে অপশাসন এবং রাষ্ট্রীয় সন্ত্রাস এই দুটি শব্দ আমি মনে করি বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আগেকার মতো। আমরা বিভিন্ন সময়ে স্থানীয় নির্বাচন দেখেছি, উপজেলা নির্বাচন। এই নির্বাচনের প্রথম একটা বা দুটি ধাপে কিছুটা হলেও নিরপেক্ষতা বজায় ছিল, কিন্তু পরবর্তী ধাপগুলোতে যখন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা উইন করা শুরু করলো, তখন আওয়ামী লীগ কিন্তু তার আবার চিরাচরিত নিয়ম অনুযায়ী এই ভোট কারচুপি, ভোট হাইজ্যাকের দিকে ওরা ধাবিত করে। এই নির্বাচনে এইমাত্র আমরা পড়ে আসলাম নিউজে, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকাতে চলে আসছে যে ঢাকা 18 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাউন্সিলর প্রার্থী আফরোজ হাবিব, যিনি অভিযোগ করেছেন কালাচাঁদপুর একটা সেন্টারে রাতে ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট বাক্সে ওরা ভোট গ্রহণ ব্যালট বাক্সে সিল মারা শুরু করেছে এবং ওখানকার কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জুবাইদা খানম মিডিয়াকে বলেছেন কিছু বহিরাগত সন্ত্রাসী এসে জোরপূর্বক ওরা সিল মেরে ব্যালট বাক্স পূর্ণ করতে চায় ঢাকাতে 18 নম্বর ওয়ার্ডে। প্রত্যেকটা পত্রিকাতে অনলাইন মিডিয়াতে চলে আসছে। তো এদিক থেকে আমরা মনে করি এটা একটা চেষ্টা করতে হবে আগামীকাল জনগণ, আমরা দেখব বাংলাদেশের জনগণ বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেওয়ার সুযোগ পায় কিনা। কারণ আমরা আশাবাদী মানুষ বর্তমান অপশাসন এবং এটাকে অনেকের ভাষায় জঙ্গিবাদী শাসনও বলা হয়। যদি আপনি গত কয়েকদিন দেখেন 20 দলীয় জোটের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার উপরে কি ধরনের তার গাড়ি বহরে কি বর্বরোচিত এবং অসভ্যতার মতো তার গাড়ি বহরে হামলা করা হয়েছে। তাই আমরা জনগণ যাতে সুযোগ পায়, আমরা আশা করব যারা দায়িত্বে আছেন তারা জনগণকে তাদের মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে কালকে বাধা দিবেন। ধন্যবাদ আপনাকে ডক্টর মুজিবুর রহমান। আমি যাচ্ছিলাম ডক্টর শাহনাজ সাহেব আপনার কাছে। আমরা একটু আগে আজকে আপনারা দেখলাম যে আল জাজিরা একটা রিপোর্ট আসলো আল জাজিরাতে, প্লাস উনিও একটু আগে বললেন যে উনি যে কথাটা বলছেন যে বিএনপি তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন গাড়ির বহর নিয়ে যখন নির্বাচনী প্রচারণা যাচ্ছিলেন, তো অবশ্যই আপনিও বিলিভ করেন বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ, তাই না? এবং সেই দেশে প্রত্যেকটি দলেরই নির্বাচন কমিশনারের যে শর্তগুলো সেগুলো মেনে নির্বাচনী প্রচার চালাতে পারে। এবং আমি যতটুকু জানি যে আপনার মাননীয় চেয়ারপারসনের জন্য কোনো বাধা ছিল না প্রচার কার্যে সেই ক্ষেত্রে। এবং আমরা একটা চ্যানেলে একদম গোল করে দেখিয়ে দিল যে কারা হিট করলো, এবং এই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রকারের ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং এটাকে গণতন্ত্রের কোন পর্যায়ে নিয়ে আসবেন আপনি? ধন্যবাদ। প্রথমেই আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আর আজ বিশেষ করে আমি স্মরণ করছি বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুস সামাদ আজাদকে, আজকে তার 10ম মৃত্যুবার্ষিকী। স্মরণ করছি আমাদের জাতীয় নেতা শেরেবাংলা একে ফজল হককে। আজ সমবেদনা জানাচ্ছি নেপালের ভূমিকম্পে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি। আসলে আমরা সবাই জানি উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন, আর সেই সুশাসনের জন্য দরকার হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থাভাজন শাসক বা নেতা। এবং বাংলাদেশের 3বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই পরিবেশ সৃষ্টি করেছেন গণতান্ত্রিক পরিবেশের। আমি আরেকটা জিনিস বলতে চাই যে সিটি কর্পোরেশন নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। সেটা হচ্ছে গিয়ে যে নগরের নাগরিকবৃন্দ একজন ব্যক্তিকে তাদের নগর পিতা হিসাবে, নগরের কর্ণধার হিসাবে সিলেক্ট করবেন। আমরা মনে করি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য একজন সৎ, যোগ্য এবং দূরদর্শী নেতা দরকার। এবং তার জন্য আমরা ঢাকা উত্তরে জনাব আনিসুল হককে সমর্থন দিয়েছি, সায়েদ খোকনকে সমর্থন দিয়েছি ঢাকা দক্ষিণে, এবং নাসির উদ্দিনকে চিটাগাঙে। এখন নির্বাচন কমিশন একটি স্বাধীন, সংবিধানের 58 ধারা অনুযায়ী 118 ধারা অনুযায়ী একটা স্বাধীন কমিশন। সেই কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে এবং দেয়া কর্তব্য সরকারের। এখন দেশনেত্রী, আমার প্রশ্নটা দেশনেত্রী
খালেদা জিয়া, উনি আমার বন্ধু ডক্টর মুজিব বললেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস। আমি একটা উদাহরণ দিই যে এই নির্বাচনে উনি এখন আর বিরোধী দলীয় নেতা না, উনি একটা রাজনৈতিক দলের নেতা। উনাকে নির্বাচনের জন্য গাড়ি বহন নিয়ে দাপড়িয়ে জনগণকে চাপা দিয়ে বেরোনোর কোনো যৌক্তিকতা ছিল না। উনার গাড়ি ওটা স্পষ্ট প্রমাণিত যে একজন পথচারীকে চাপা দেয়, যার ফলশ্রুতিতে কোনো নিউজ আসছিল? নিউজ আমাদের কাছে ছবি ফটো আছে, কোন পত্রিকাতে বা কোন টেলিভিশন নিউজ? তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুব প্রকাশ করছেন। আমি আপনাকে যে প্রশ্নটা করছি, আপনি বলছেন ওনার না, গাড়ি, আমি আসছি ওটাতে যে দাপড়িয়ে বেরানোর কোনো যৌক্তিকতা ছিল যে না। চাপা দিল, যখন চাপা দিল, হ্যাঁ, এটা কি নিউজে আসছে? কোন নিউজে আসেনি, তবে আমরা দেখতে পাচ্ছি এর আগে তাহলে বিডি যে খালেদা জিয়ার যে নিরাপত্তারক্ষী, তাদের গাড়ির চাকার নিচে একজন লোক পিষ্ট হবে। মানে এটা আমরা কোনো নিউজে দেখি না, কিন্তু আপনি কি আমি দেখিনি, তারপরে অনলাইন মিডিয়াতে আমরা দেখছি। মানে আপনি বলেন কোন একটা মিডিয়ার নাম বলেন। না, অনলাইন আমাদের ওয়েবসাইটে ছবি সহ সেটা প্রকাশ কি করেছে, আমরা এবং দলীয়- মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে আপনাদের সেটা দলীয় ওয়েবসাইটে নাকি কোনো পত্রিকাতে? অবশ্যই যখন আমাদের দলীয় ওয়েবসাইটে অবশ্যই। মিডিয়াতে আসে নাই কেন? মিডিয়াতে আসে নাই, মিডিয়াতে মিডিয়া কি সবকিছু সেটা তো আমরা জবাব দিতে পারিনি। না, কারণটা হচ্ছে যে মিডিয়া যদি এখন আমার কথা যেটা হচ্ছে, তারপরে কি করলো আমরা দেখলাম যে নিরাপত্তারক্ষীরা গুলি করলো। এখন যে হোয়াট ইজ পলিটিক্স, পলিটিক্স ইজ টু সার্ভ টু, যে জনগণকে সেবা করবে, সেখানে আপনি কেন আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে গুলি করবেন? আমরা এরপরে আমি আসছি এরপরে দেখেন আমার ফ্রেন্ড বা বন্ধু ডক্টর মুজিব বললেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস। কোনটাকে সন্ত্রাস বলবেন? এই 52 দিন আন্দোলন করে উনি কি করলেন? 117 জন লোককে, নিরাপদ লোককে খুন করা হলো, 508 জন লোককে জীবন্ত অগ্নিদগ্ধ করা হলো, 670 জনকে গুরুতর আহত করা হলো। ক্রসফায়ারের কথাও কিন্তু বলবেন। হ্যাঁ, ক্রসফায়ার তো ওটা শুরু হয়েছে বিএনপি সরকারের আমলে। এটাকে তারা কি ফলো করে করতেছে? বিএনপি না, সরকারকে ফলো এখন আমাদের সময়ে তো সেটা অনেকাংশই কম। আমি যে হচ্ছে না, খারাপ কাজ করে থাকে সেটাকে আওয়ামী লীগ করবে? আমরা অবশ্যই করব না। তাহলে কেন তবে আমাদের সময়ে যেগুলো জেনুইনলি হচ্ছে সেগুলো হয়তো অ্যাভয়েড করা যাচ্ছে না। এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ যদি আক্রমণ করে, বিশ্ববিদ্যালয়ের ছেলে লিমনকে যে ক্রসফায়ারে নেওয়া হলো বা পঙ্গু করে দেওয়া হলো, সেটা কেন? আমরা ওটাতে যাচ্ছি না, আমরা আজকে নির্বাচনের কথা বলছি। আমি বলছি যে বিএনপি নেত্রী দেরিতে হলেও আমার যে কথা সেটা হচ্ছে কি যে বর্তমান সরকার নির্বাচনে একটা পরিবেশ সৃষ্টি করেছেন, এবং আমার বিশ্বাস যে সোফার এখনো কোনো ধরনের অঘটন ঘটেনি, এবং 4 ঘন্টা পরে নির্বাচন সুন্দর, এবং আমরা চাই যে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। ধন্যবাদ। এবং আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে বেগম খালেদা জিয়ার এই 92 দিন আন্দোলনের পরে গণতন্ত্রের পথে ফিরে আসা যেন তার চলে যাওয়ার জন্য না হয়। আমরা আশা করি আপনাকে উনি অবশ্যই। আমি আবার আসছি, আমি যাচ্ছিলাম ব্যারিস্টার মওদুদ আহমেদ আপনার কাছে। যে কথাটা উনি অনেকগুলো কথা বলছেন, এবং উনি বলছেন যে গাড়ির চাপা দিয়েছিলেন একটা মানুষকে, যে কারণে সেখানে অবশ্যই একটা হট্টগোল তৈরি। এটা কি কতটুকু সত্যি? আচ্ছা, এবং এটা আমি মনে করি যদি গাড়ি চাপা পড়েই থাকে তাহলে তো সেটা অবশ্যই আমি মনে করি মানবতার বিপক্ষে না, কি বলেন? না, ঠিক আছে। আমি কি এই উত্তর দিয়ে শুরু করব নাকি প্রথমে আমি দর্শকবৃন্দকে সালাম জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, এখানে কথা বলার জন্য। আপনারা শুনছেন, ধন্যবাদ সবাইকে। এই বক্তব্যের উত্তর দিয়ে শুরু করি আর কি। উনি একটা ছবি দেখিয়েছেন যেখানে গাড়ি চাপা পড়া হয়েছে, এবং এই ছবিটা কোনো এক কারণবশত কোনো মিডিয়ার চোখে আসে না, একটা সিঙ্গেল মিডিয়ার চোখে আসে নাই। এখন উনি ডিজিটাল যুগে বাস করেন। ইদানিং আপনার মাথা আপনার পায়ের সাথে, পা মাথার সাথে, এবং গাড়ির মাথার নিচে এগুলি কাটসাট করে অনেক কিছু এডিট করা সম্ভব। ঘরে বসে উনি হয়তো গণভবনে বসে কাউকে দিয়ে এগুলি ছবি টবি বানিয়ে যদি কি করে থাকে, সেটারও কোনো আওয়ামী লীগের ওয়েবসাইটে আসে না। আওয়ামী লীগের ওয়েবসাইটে, দলীয় ওয়েবসাইটে তো আসবেই। এবং সে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে কোনো একটা ছবিকে দেখেই কাউকে অ্যালিগেশন করাটা ঠিক হবে না। সুষ্ঠু তদন্ত করা উচিত। তদন্তের পরে যদি সত্য বেরিয়ে আসে এবং সেখানে তো অপরাধ প্রমাণিত, তার বিচার চাওয়া হচ্ছে। একজন আইনজীবী হিসাবে সেটা বলবো। কিন্তু তদন্ত ছাড়াই যদি মানে কোনো কিছু তদন্ত হঠাৎ করে বলে দিলে ওটা নাটক, এটা কি শেখ হাসিনার নাটক কিনা তাও বা কে জানে? এবং সেই ক্ষেত্রে মিডিয়া, কোনো মিডিয়া আসে নাই, দলীয় মিডিয়াতে এসেছে, শুধুমাত্র ওনার কাছে ছবিটা এসেছে। আমি একটা ব্রেক থেকে এসে আবার এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমি একটা ব্রেক থেকে এসে আমি কিন্তু টাইমই পাইনি, আমি আপনাকে আবার টাইম দেব এবং আমি ব্রেক থেকে এসে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা
রাজনৈতিক অবস্থা নিয়ে বেসিক্যালি আমরা কথা বলছিলাম যে কিছুক্ষণ পরে যে সিটি নির্বাচন সেই বিষয়ে আমরা আরো কথা বলবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন প্লিজ। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস।